দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানে আপনাদেরকে কমিউনিটির বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। আর তারই প্রেক্ষিতে আজ আমরা আলোচনা করব, আমরা দুটো বিষয় নির্ধারণ করেছি আলোচনার জন্য। আমরা শুরুতে আলোচনা করব যে রিয়েল এস্টেট যে বিজনেস রয়েছে সেখানে আপনি কিভাবে আপনার কেরিয়ার গড়বেন, কারণ অনেক তরুণের স্বপ্ন থাকে রিয়েল এস্টেটে নিজের কেরিয়ার গড়ার জন্য। এবং আমরা দ্বিতীয় ভাগে আলোচনা করব স্পেশালাইজড হাই স্কুলে বা স্পেশালাইজড স্কুলে আপনি কিভাবে ভর্তি হবেন বা আপনার সন্তানকে ভর্তি করাবেন, ভর্তি করানোর জন্য কি কি পদক্ষেপ বা কি কি প্রস্তুতি আপনাকে নিতে হবে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমরা আলোচনা করব রিয়েল এস্টেটে আপনি কিভাবে আপনার কেরিয়ার গড়বেন সেই বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অভিজ্ঞ রিয়েলিটর, আমাদের সবার প্রিয়, আমাদের সবাই জানে যে আজিজুল হক মুন্না। উনি রিয়েল এস্টেটের লিজেন্ড বলা হয় আপনাকে, অভিজ্ঞতা, এবং আপনি হচ্ছেন কোচ বা প্রিন্সিপাল আপনার নিউ ইয়র্ক রিয়েল এস্টেট এক্সাম প্রিপারেশনের স্কুলেরও। মুন্না ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্তু, আপনাকে আমাদের TVN24 স্টুডিওতে আসবার জন্য আমার ভালো লাগছে এবং সম্মানিত দর্শক শ্রোতাদের আমার অনেক শুভেচ্ছা এবং এই বিষয়ে আমি আজকে কথা বলবো। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মুন্না ভাই। আপনি যেটা হচ্ছে যে আমরা যেমনটা নির্ধারণ করলাম, যে বললাম যে আজকে আমাদের বিষয় আপনার রিয়েল এস্টেটের কেরিয়ার। আমরা সাধারণত রিয়েল এস্টেট নিয়ে অনেক আলোচনা করি আমাদের এই দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা বাড়ি কেনা বেচা, কিভাবে বাড়ি কিনবে, কিভাবে বিক্রি করবে, কিভাবে লাভবান হবে, এইসব বিষয় নিয়ে নিয়মিতই আমরা কথা বলছি, আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। কিন্তু আমরা দেখলাম যে অনেক তরুণ রয়েছেন বিশেষ করে, তারা তাদের কেরিয়ারটাকে রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত করতে চায়, ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চায়। তো একটু শুরুতেই আমি যেটা বললাম যে কেন আসলে তরুণদের মাঝখানে যে এত কেরিয়ার থাকতে রিয়েল এস্টেটের প্রতি ঝোঁক? আপনি তো দীর্ঘদিন রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন। অনেক ধন্যবাদ শান্ত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ উঠিয়েছেন। পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটিতে আমাদের বাঙালি কমিউনিটির বসবাস কিন্তু এখন অনেক। আগে ধরেন আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর আগে যখন বাঙালিরা এখানে এসেছে, একটা সময় আসতো মানুষ এখানে লেখাপড়া করার জন্য, উন্নত পড়াশোনা করে তারা আবার দেশে ফিরে যেত। তো পরবর্তীতে যখন এখানে মানুষ বসবাস শুরু করলো, নিউ ইয়র্কে একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের বসবাস বাঙালি কমিউনিটিতে, এবং ইনিশিয়ালি আমাদের কমিউনিটির লোকজন কিছু টিপিক্যাল কাজকর্ম এখানে করতো। তো পরবর্তীতে আমি দেখলাম যে রিয়েল এস্টেট এটা হচ্ছে একটা মেইন স্ট্রিম বিজনেস। এই বিজনেসের সাথে আমাদের শিক্ষিত তরুণরা যদি ইনভলভ হতে পারে তাহলে এই পেশায় তারা খুবই ভালো করবে। এগুলো বিবেচনা মাথায় রেখে আমি নিউ ইয়র্ক রিয়েল এস্টেট এক্সাম প্রিপ নামে একটা স্কুল আমি প্রতিষ্ঠা করেছি, যারা রিয়েল এস্টেটে বাই দিস টাইম অনেক স্টুডেন্ট বেরিয়েছে এবং তারা খুবই সাফল্যের সাথে রিয়েল এস্টেট ব্যবসার কাজ শুরু করেছে। তো আমাদের এখানে যারা রিয়েল এস্টেটের এই ব্যবসায় আসতে চায়, এটা কিন্তু একটু 9টা-5টা কোনো চাকরি না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার বলে কন্ট্রাক্টর বলে এদেরকে। যেমন ধরুন আপনাকে 9টা-5টা বেতনে চাকরি দেবে না, আপনাকে কাজ করতে হবে, 77 ঘন্টা পড়তে হবে প্রথমে আপনাকে লাইসেন্স নিতে গেলে কোনো একটা অনুমোদিত স্কুল থেকে 77 ঘন্টা ক্লাস করতে হবে, তারপরে দুটো পরীক্ষা দিতে হবে, একটা স্কুল এক্সাম, একটা স্টেট এক্সাম। আচ্ছা, দুটো 90 মিনিটের পরীক্ষা হবে, 1.5 ঘন্টার। 77 ঘন্টা ক্লাসের পরে দুটো পরীক্ষা হবে, জি, দুটো পরীক্ষা হবে, একটা স্কুল এক্সাম, একটা স্টেট এক্সাম। দুটো পরীক্ষাতেই আপনার 90 মিনিট সময় দেয়, 1.5 ঘন্টা সময় দেয়। এখানে প্রায় 75টা প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আচ্ছা, তো এই 77 ঘন্টা ক্লাস করলে পরে তাকে প্রায় 24টা ক্লাস করতে হবে, এক একটা ক্লাস 3 ঘন্টা করে। তো 77 ঘন্টা ক্লাস হয়ে গেলে আমরা 4টা মডেল টেস্ট নিলে পরে আমরা বুঝতে পারবো যে উনি প্রস্তুত হয়েছেন। প্রস্তুত হলে পরে তাকে আমরা স্কুল এক্সাম দেওয়াবো, তারপরে তাকে স্টেট এক্সাম দিতে হবে। তো আমাদের ফিস হচ্ছে গিয়ে ইউজুয়ালি $600 পে করতে হয়। এক এক স্কুলে এক এক রকম ভিন্নতা থাকে, পড়ানোর ধরন থাকবে, মূল সিলেবাসটা একই 77 ঘন্টা, কিন্তু দেখা গেছে যে আছে সব স্কুলে তো পড়ানোর ধরন বা টিচিং স্টাফ বা ফ্যাকাল্টি অতটা রিচ না। আমাদের বেঙ্গালি কমিউনিটিতে একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় তারা অন্য অন্য স্কুলে গিয়ে
ভালো করে না, তারা সবসময় চায় যে বেঙ্গালি কমিউনিটির কোনো টিচার যদি থাকে তাহলে মানে বাংলা ভাষায় কথা হ্যাঁ, বলতে পারলে আমরা একটা অনেক সময় কমফোর্ট জোন থাকে হ্যাঁ, সেটা। তাকে আমরা একটু হয়তো আমাদের টার্মিনোলজি গুলোকে আমাদের বাইলিঙ্গুয়াল ওয়েতে তাদেরকে আমরা পড়াতে পারি। আজিজ ভাই, আপনি যেটা বললেন যে 77 ঘন্টা ক্লাস করতে হয় এবং 2টা এক্সাম দিতে হয়, জি। এগুলো তো হচ্ছে আপনি বললেন, কিন্তু এর যদি বলা হয় যে রিয়েল এস্টেটের জন্য যদি কেউ চায় এই যে আপনি 77 ঘন্টা ক্লাস করা বা লাইসেন্সের জন্য বা ক্যারিয়ারের জন্য, কি যোগ্যতা থাকতে হয়? তার কি কোনো বয়সের বা পড়ালেখার এরকম কোনো কি বাধা ধরা নিয়ম আছে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। এটির একটা একমাত্র প্রি কন্ডিশন যে তার 18 বছর বয়স হতে হবে আচ্ছা, এবং কোনো ডিপ্লোমা বা কোনো প্রি লাইসেন্সের রিকুইজিট লাগবে না। শুধু 18 বছর বয়স হতে হবে এবং সে ইংরেজিতে ভালো বোঝে, লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে, এটুকু হলেই হবে এবং মানসিকভাবে সুস্থ হতে হবে, সুস্থ হতে আর হবে। কিছু না। এবং আপনি যেভাবে বলেন, আপনি তো মানে অনেকগুলো স্টুডেন্ট এরই মধ্যে আপনার হাত ধরে রিয়েল এস্টেট বিজনেসে এসেছে, আমরা যেটা জানি আপনি স্কুলেও ভালো করছে। জি। কিন্তু রিয়েল এস্টেট বিজনেসে যে প্রাথমিক যে ধাপ, মানে আপনি বললেন শুধু 77 ঘন্টা ক্লাস করেই কি একজন লোক বা একজন ছাত্র বা একজন তরুণ কি রিয়েল এস্টেট বিজনেসম্যান হয়ে যেতে পারবে? আপনি খুব ভালো কথা বলেছেন। এই যে 77 ঘন্টা ক্লাস করলে সে একজন শিক্ষানবিশ হবে। ওকে, সে পরীক্ষায় পাশ করবে এবং প্রথমে তাকে একটা ব্রোকারেজের সঙ্গে কোয়ালিফাই করতে হবে। যেমন ধরুন আমি কাজ করছি কেলা উইলিয়াম রিয়েলটি, কেউ কাজ করে রিম্যাক্সে, কেউ কাজ করে বেটার হোমসে, কেউ কাজ করে Next-এ। এক্সিটে, কেউ কাজ Exit-এ, করে হ্যাঁ। সেঞ্চুরি 21-এ। তো এরকম যে কোনো একটা ব্রোকারেজে তাকে অ্যাসোসিয়েটেড হতে হবে। আচ্ছা। অ্যাসোসিয়েটেড হলো সে যে শিক্ষানবিশ হিসেবে ইতিমধ্যেই লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তারপরে ওই ব্রোকারেজে যখন অ্যাসোসিয়েটেড হবে তারা তাকে আরও ট্রেন আপ করবে। যেমন ধরেন আমাদের কেলা উইলিয়ামে প্রতি সপ্তাহে অন্তত 5টা-6টা ট্রেনিং ক্লাস আছে এবং প্রত্যেকটা ব্রোকারেজই তারা তাদের সাধ্যমতো ট্রেনিং ক্লাস করিয়ে তারা তাদেরকে হাতে কলমে এই পেশায় তাদেরকে শেখায়। তার মূলত 4টা ক্লায়েন্ট তাকে ডিল করতে হয়, একজন বায়ার, একজন সেলার, একজন ল্যান্ডলর্ড আর একজন হচ্ছে টেনেন্ট। এই 4জনকে সে সেবা দেবে, সেবা দিলে পরে সে কমিশন পাবে এবং এই কমিশনের বিষয়গুলো ফিক্সড। আচ্ছা, এই জন্য কেউ আপনাকে দয়া করে দেবে না। আপনি তার জন্য সেবা দেবেন, তাকে ট্রেন করবেন, তার জন্য বাড়ি খুঁজে দেবেন বা তার বাড়ি বিক্রি করে দেবেন, তার জন্য ভাড়াটে খুঁজে দেবেন অথবা তার জন্য একটা বাড়ি খুঁজে দেবেন। তো এখন এই কমিউনিটিতে আপনার পরিচিত পরিধি যত বড় হবে, যত বেশি আপনি সোশ্যাল মিডিয়াতে নিজেকে ইনভলভ করতে পারবেন, যত বেশি মানুষ আপনাকে চিনবে, আপনার একটাই কাজ আপনার পরিচিতিটা তুলে ধরা। আপনার বন্ধু মহলে, আপনার পরিচিত পরিধিতে আপনি বিজনেস কার্ড দেবেন, সোশ্যাল মিডিয়াতে আপনি জানানি দেবেন যে আপনি রিয়েল এস্টেট করছেন। তো লাইসেন্স পেয়ে শুরু করলেই যে সে কাজ করতে পারবে তা না, তার ব্রোকারেজ তাকে আস্তে 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 তার মানে হাতে কলমে আপনি শেখাবে। বলছেন যে কমিউনিকেশন স্কিলের উপরে জোর দিতে হবে, মানে এখানে Definitely. কমিউনিকেশনটা হচ্ছে মেইন। মানে আপনি যেটা বলেন যে লাইসেন্স পেলো বা পড়াশোনা করলো, একাডেমিক ভাবে সে হয়তো নিজেকে তৈরি করলো, বাট প্র্যাকটিক্যালি যখন ফিল্ডে যাবে তখন আপনি বলছেন কমিউনিকেশন স্কিল যার যত ভালো হবে সে তত বেশি এই বিজনেসে ভালো করতে পারবে। কমিউনিটি সম্পর্কে তার ধারণা থাকতে হবে, নেইবারহুড গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে এই যে কোন এলাকায় বাড়ির দাম কত, তারপরে ওই কোন এলাকায় কোন ধরনের মানুষ বেশি বাস করে, আমার কমিউনিটির লোকজন কোন এলাকায় বাড়ি কিনতে চায়, কেন কিনতে চায়, সেখানে প্রপার্টি ট্যাক্স কেমন, নিউ ইয়র্ক সিটির মধ্যে কিনবে না সিটির বাইরে কিনবে। আপনি জানেন নিউ ইয়র্ক সিটি 5 বড়, ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স, স্টেটেন আইল্যান্ড, ম্যানহাটন। তো এই ম্যানহাটন ছাড়া, ম্যানহাটন তো বিশ্ব রাজধানী, ওখানকার ব্যাপারগুলো একটু ধরা ছোঁয়ার বাইরে। আমাদের কমিউনিটির লোকজন সাধারণত ম্যানহাটনে গিয়ে বাড়িঘর কিনবার কথা ভাবে না। ধরুন কুইন্সে, ব্রঙ্কসে, ব্রুকলিনে, স্টেটেন আইল্যান্ডে যে বাড়িঘর কেনার কথা ভাবছি, তো এখানে কোন নেইবারহুডে বাড়ির দাম কত, কোন নেইবারহুডে কমিউনিকেশনটা ভালো, কোত্থেকে তারপর সে কোথায় কাজ করে, মানে প্রথমে বায়ার বা সেলারের ইন্টারভিউ করতে হবে। যে বিশেষ করে ধরুন একজন বাড়ি কিনতে চাইছে, সে কেন কিনতে চাইছে, তার কত কেনার মানে ক্ষমতা কতটুকু, আর্থিক প্রস্তুতি কতটুকু আপনি জানেন। যে বাড়ি কিনলে পরে কিছু ডাউন পেমেন্ট দিতে হয়, অ্যাটলিস্ট 20%। তো 20% ডাউন দিলে বাকিটা লোন দেয়।
তো লোন দিতে গেলে তার প্রিরিকুইজিট গুলো কি কি, তার ক্রেডিট স্কোর কেমন, তারপরে তার ইনকামের তার সোর্স, ইনকাম income সোর্সের ব্যাপার, কেমন, ইনকামটা, এগুলো এইসব ব্যাপারগুলো থাকছে। কিন্তু যদি আপনাকে মানে আপনি তো কেডব্লিউ ল্যান্ডমার্কের সঙ্গে কাজ করছেন জি। দীর্ঘদিন যাবত, কিন্তু এই পেশাতে চ্যালেঞ্জ গুলো আসলে কি? আপনি একটা চ্যালেঞ্জ বললেন যে কমিউনিকেশন ব্যাপারটা, হ্যাঁ। আরেকটা বললেন যে এই যে বায়ার এবং সেলারদের সঙ্গে যে সম্পর্ক, মানে বাড়ির যে ব্যাপার, এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ পড়তে হয় কিনা? না, বিষয়টা হয়েছে যে ইউ হ্যাভ টু বি ভেরি নলেজেবল। Okay. ধরুন একজন ক্রেতা বাড়ি কিনতে চাইছে, তো সে কিনতে চাইছে, সে কিন্তু আর কিছু জানে না, তো তাকে ধাপে ধাপে প্রস্তুত করানো। প্রথমেই লাগবে তার প্রি অ্যাপ্রুভাল। তো হয়তো সে প্রি অ্যাপ্রুভাল জিনিসটা বোঝে না, আপনি তাকে একটা প্রি অ্যাপ্রুভাল নিয়ে দেবেন। তারপরে তার ক্রেডিট স্কোর ভালো না হলে তাকে পরামর্শ দেবেন ক্রেডিট স্কোরটাকে বাড়ানো ভালো যায়। করতে। তারপরে ধরেন ডাউন পেমেন্ট সে কত দিতে চাইছে। ফার্স্ট টাইম বায়ারদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে, সে বিষয়গুলো আপনাকে জানতে হবে। জেনে আপনার ক্লায়েন্টকে মানে অ্যাওয়্যার অফ করাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তুমি ফার্স্ট টাইম বায়ার এসে তুমি কিন্তু কিছু সুযোগ সুবিধা পাচ্ছ। তো এই জিনিসগুলো অনেক সময় বায়াররা জানে না। দ্য সেম থিং হ্যাপেন্স উইথ দি সেলাররা অনেক কিছু জানে না, তারা শুধু বলে যে আমার এই বাড়িটা আমি বেচতে চাচ্ছি, আমার বাড়িটা আপনি বেচে দেন। তো এগুলো কিন্তু পার্ট অফ এডুকেশন, এগুলো কিন্তু আমরা স্টুডেন্টদেরকে শেখাই। তো সেলার যখন বেচতে চাইছে, তো সেলারকে বলতে হবে যে তুমি এই বাড়িটার দাম কত চাইছো। অনেক সময় সেলার কিন্তু জানে না আজকের বাজারে এই বাড়িটার দাম কত, তখন তাকে আপনি হেল্প করবেন একজন অ্যাপ্রেজার দিয়ে। সে অ্যাপ্রেজার তাকে হেল্প করবে এই মুহূর্তে আজকের বাজারে তার এই বাড়িটার সম্ভাব্য দাম কত। তখন সে দামটি আপনি বলবেন যে এর থেকে বেশি দাম চাওয়া ঠিক হবে না। তখন আপনি তার লিস্টিংটা নেবেন, নিয়ে আপনি এমএলএসএ, মাল্টিপল লিস্টিং সার্ভিস যেটাকে বলা হয়, প্রপার্টি বেচা কেনার একটা ভার্চুয়াল মার্কেট, সেখানে আপনি এই লিস্টিংটা দেবেন। দেওয়ার সাথে সাথেই আমাদের এই লং আইল্যান্ড বোর্ড অফ রিয়েলটার্সের যারা মেম্বার আছে, ব্রোকার্স অ্যান্ড আদার এজেন্টস, তারা সবাই এই এই লিস্টিংটা দেখবে। দেখলে পরে তারা আসবে, তারা ফোন করবে যে এই লিস্টিং এজেন্ট কে, তারপরে আপনাকে ফোন করবে। এখন যদি এই বাড়িটা যদি খুব বেশি হটক্যাক হয়ে যায়, তখন কিন্তু অনেক ক্লায়েন্ট ফোন করবে, এবং এতগুলো ক্লায়েন্টকে বাড়ি দেখাতে গিয়ে, এতগুলো অ্যাপয়েন্টমেন্ট করতে গিয়ে আপনি কিন্তু হিমশিম খাবেন। তো ইন দ্যাট কেস আমরা তখন পরামর্শ দেব যে আমরা একটা ওপেন হাউস করব, সবার জন্য উন্মুক্ত রাখা। ওপেন হাউস ধরেন সকাল 9টা থেকে 11টা বা 11টা থেকে 1টা, এবার পরপর দুদিন দুটো ওপেন হাউস করলে ভাগ করা থাকে। জি, ওই সময়ে সবগুলো ক্রেতা আসলো, ভিজিটররা আসলো। তো আসলে পরে আপনি ওদের থেকে অনেক সময় ওপেন হাউসে কিন্তু অনেকে এসে বাড়ি পছন্দ করে ফেলে। বাড়ি পছন্দ করে ফেললে তখন আপনাকে হয়তো বলে যে হ্যাঁ, আমি যে ক্লায়েন্টকে এনেছি, এই বাড়িটা আমার পছন্দ হয়েছে, আমরা কিনতে চাই। তখন কি করতে হবে, যে এতগুলো মানুষ এসেছে বাড়িটা দেখার জন্য, তো আপনি তখন তাকে কি বলবেন যে ঠিক আছে, তুমি একটা গুড ফেথ মানি আমাদেরকে দাও। আদারওয়াইজ আমরা বাকিদেরকে বলতে হবে যে আমরা ইট ইজ আন্ডার কন্ট্রাক্ট অথবা পেন্ডিং। তখন লোকজন চলে যাবে, এখন আপনার সাথে আমি ডিল করব। আচ্ছা, এই তো আপনি বললেন, মানে খুবই, আপনি যখন বলেন যেহেতু আপনি শিক্ষক মানুষ, এই শিক্ষাটাই দিচ্ছেন বা নিজেও এই বিজনেসের সঙ্গে জড়িত, খুব সহজেই বলছেন, কিন্তু ফিল্ডে হয়তো অনেক আরো মানে চ্যালেঞ্জে পড়তে হয়। কিন্তু একটা তরুণ যদি প্রশ্ন করে আপনাকে যে কেন একজন তরুণ এই রিয়েল এস্টেট বিজনেসে আসবে, আসলে আমরা তো এতক্ষণ চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম, অপরচুনিটি গুলো কি কি আছে? অপরচুনিটি আমি বলে থাকি যে স্কাই ইজ দ্য লিমিট। মানে আপনি যখন চাকরি করছেন, কোথাও কোনো জব করছেন, সেখানে কিন্তু আয়ের একটা সীমাবদ্ধতা আছে, আর এই পেশাতে আয়ের কোনো সীমাবদ্ধতা নেই। আপনি ওই যে বললাম স্কাই ইজ দ্য লিমিট, আপনি সাধ্যের সর্বোচ্চ করে, আমার পরিচিত পরিধির অনেক রিয়েলটর আছে, তরুণ রিয়েলটর আছে। আমার একজন বন্ধু স্থানীয় ছোট ভাই আছে, উনি গত বছর প্রায় $500,000 মেক করেছেন। আচ্ছা, এক বছরে? সারা বছরে নিজের জন্য কমিশন হিসেবে। আমার পরিচিত পরিধি একজন ভদ্র মহিলা আছেন, আদান ইসলাম, এর আগে যার কথা বললাম সারওয়ার বাবু, উনি তো 500,000 মেক করেছেন, এক্সিটে কাজ করেন। আচ্ছা। তারপরে আমাদের এক বোন আছেন আদান ইসলাম,
এই আপাতত মোর দেন $250,000 মেক করেছেন। তো আপনি ধরে নেন একজন শিক্ষিত তরুণ এই পেশায় এসে আমার তো মনে হয় যে কম করেও $100,000 সে মেক করতে পারে, একটু ঢিমে তালেও যদি সে করে। আর খুব অ্যাগ্রেসিভ ওয়েতে করলে 200-300 হাজার ছাড়িয়ে যায় তার বছরের ইনকাম। তো আপনি বলুন যে অন্য কোন পেশা আছে যে পেশায় সে চাকরি করে এত টাকা মেক করবে। আর একটা জিনিস তো আপনি নিশ্চয়ই জানেন, রিয়েল এস্টেট জিনিসটা তো মেইন স্ট্রিম বিজনেস। এই বিজনেসের সঙ্গে কিন্তু আগে আমার কমিউনিটির লোকজন অতটা জানতো না। তো অতি সম্প্রতি আমি যেহেতু এই প্রফেশনে এসেছি, আমি একটা স্কুল শুরু করেছি, এখন অনেক বাঙালি তরুণ এই লাইসেন্স করছে এবং তাদের জন্য খুব সহজসাধ্য হয়েছে। আর পরীক্ষায় পাশ করে লাইসেন্স পাওয়াটা আগে এতটা সহজসাধ্য ছিল না ওদের কাছে, যখন তারা বিদেশি টিচারদের কাছে পড়তো। এখন আমার কাছে যারা পড়ে, আমি অনেক সময় তাদেরকে আমার মাতৃভাষার টার্মিনোলজিগুলো এত সুন্দর করে বুঝিয়ে দিই। আর এখানে কিন্তু কিছু লিখতে হয় না, আপনাকে বুঝতে হবে এবং সঠিক উত্তরটাকে টিক মারতে হবে। এমসিকিউ আপনার 75টা প্রশ্নের মধ্যে অত 53টা প্রশ্ন, 53 কোয়েশ্চেন আপনাকে রাইট করতে হবে, তাহলে আপনি পাস। মানে সেক্ষেত্রে সে লাইসেন্স পাবে, মানে পাস করবে, পাস করলে পরে সে লাইসেন্স পাবে। আচ্ছা, আপনি বললেন যে এই পেশাতে তরুণদের স্কাই ইজ লিমিট, আপনি বললেন অনেক ইনকাম করা যায়, কিন্তু এবং পাশাপাশি এটাও তো ঠিক যে এই পেশা যত অভিজ্ঞ হবে তত তার মানে এই ইনকামের মাত্রাটা আরো বাড়বে, আরো যোগাযোগ ব্যবস্থাটা আরো বাড়বে। তো সেক্ষেত্রে এটা তো বললেন আপনি আমাদের কমিউনিটি ব্যাপারে, আপনার কি মনে হয় যে এই পেশাতে চাইলে কেউ তার কমিউনিটিকে ছাড়িয়ে অন্যান্য কমিউনিটি, বিশেষ করে মেইন স্ট্রিমে কি সম্ভব? ও ডেফিনেটলি। এই পেশা কিন্তু আমি বারবার খালি আমার কমিউনিটির কথা বলছি। ওই যে বললাম স্কাই ইজ দ্য লিমিট। আপনার যে কেউ আপনার ক্লায়েন্ট হতে পারে, যে কেউ, যে কোনো ভাষাভাষী। আপনি জানেন নিউ ইয়র্কে 800 লিঙ্গুইস্টিক পিপল বাস করে। তো জাত বেজাতের মানুষ এই শহরে বাস করে। সে বাঙালি হতে পারে, অবাঙালি হতে পারে, সাদা চামড়ার আমেরিকান হতে পারে, যে কেউ, এনিবডি ক্যান বি ইয়োর ক্লায়েন্ট। এটা শুধু আমার দেশের লোক হতে হবে তার কোনো মানে নেই। এনিবডি ক্যান, যে কোনো ক্রেতা, যে কোনো বিক্রেতা, যে কোনো বাড়িওয়ালা, যে কোনো ভাড়াটে আপনার ক্লায়েন্ট হতে পারে। আচ্ছা, আমরা একটু আবার পরীক্ষাতে আসি, কারণ আমাদের অনেক তরুণরা তো, আপনি তো বললেন যে নাম্বারের কথা বললেন যে 53 পেলে হবে, কিন্তু কি ধরনের প্রশ্নগুলো আসলে সাধারণত আসে বা কি ব্যাপার, গেলে কি সবই রিয়েল এস্টেট বেসড? রিয়েল এস্টেট রিলেটেড, কিন্তু এখানে ফাইন্যান্স আছে, আপনার এনভায়রনমেন্ট আছে, কনস্ট্রাকশন আছে, মর্টগেজ আছে, অনেক বিষয়ের উপরে আপনাকে পড়তে হবে। বললাম না, প্রায় 24টা সাবজেক্ট আছে, 24 সাবজেক্টস। এই বিভিন্ন বিষয়ের সাথে তারপরে ওই প্রথমে আমরা পড়ি অনেকগুলো টার্মিনোলজি পড়ার পরে তার উপরে কিছু ডেফিনেশন দেই, তারপরে এগুলোর উপরে ওই সাবজেক্টের উপরে অনেকগুলো প্রশ্ন আমরা তাকে পড়াই। প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো দেয়া থাকে, এর মধ্যে সঠিক উত্তরটা কোনটি সঠিক উত্তর এবং কেন সঠিক উত্তর। এই বিষয়গুলো এত কঠিন না। বিষয়টা হয়েছে যে আমাদের কমিউনিটিতে মানুষের একটা সমস্যা কি জানা, আমাদের মানে একটা লিঙ্গুইস্টিক ব্যারিয়ার আছে। ধরুন একটি ছেলে বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসেছে, সে অতটা ভালো ইংরেজিতে কথা বলা শেখেনি, একটু জড়তা থাকে, যে কারণে এই জড়তা কাটিয়ে ওঠার জন্য তারা হয় কি, ওই যে আগে আমাদের মতো বেঙ্গালিদের স্কুল ছিল না, তখন তারা ওই বিদেশি স্কুলে পড়তে গিয়ে অনেক সময় তাদের ভাষাগত কিছু সীমাবদ্ধতার কারণে তাদের সাথে কমিউনিকেট করতে অসুবিধা হতো। এই পরীক্ষায় হয়তো একাধিকবার পরীক্ষা দিয়ে তাকে পাশ করতে হয়েছে। তো আমরা স্কুল করবার পর থেকে আমি দেখেছি আমাদের স্টুডেন্টদের একাধিকবার পরীক্ষা দিতে হচ্ছে না, তারা একবারেই পার হয়ে যাচ্ছে। আনফরচুনেটলি হয়তো একবার দুবার হয়তো ফেল করলেও একটা ভিন্ন বিষয়, এটা তার ব্যক্তিগত দুর্বলতার কারণে বা তার ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে সে পারছে না। কিন্তু আমরা যে পদ্ধতিতে তাদেরকে পড়াচ্ছি, তারা মোস্ট অফ দেম একবারই পার হয়ে যাচ্ছে। আচ্ছা, না আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বললেন তার মানে আমাদের তরুণদের সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটা দ্বিমত পোষণ। আপনি বললেন বেশ কিছু নামও বললেন যারা এই পেশায় সাকসেস, আপনিও তাদের মধ্যে একজন। কিন্তু আরেকটা ব্যাপার যেটা হয়, মানে এই যে রিয়েল এস্টেট বিজনেসে অনেকে বলে বিজনেস একটা তো আপনি বললেন বাই সেল করার ব্যাপার, কিন্তু অনেকে ভাবছে যে বাই সেলের পাশাপাশি ইনভেস্টমেন্টও করবে। এই যে ইনভেস্টমেন্টেরও যে একটা জায়গা আছে, আরেকটা সেক্টর রয়েছে, সেটা আসলে কি রকম একটু যদি বলতেন? দিস ইজ পার্ট অফ রিয়েল এস্টেট। আমাকে
যদি রিয়েল এস্টেট, মানুষকে বাড়ি, অন্যকে বাড়ি কিনে দিতে হবে, অন্যের বাড়ি বেচে দিতে হবে, বা অন্যের বাড়ি ভাড়া করে দিতে হবে, এটাই তো আমাদের একমাত্র কাজ না। আমরা কিন্তু এটা একটা পার্ট। এটা একটা পার্ট। আমরা আমাদের যাদের আর্থিকভাবে সামর্থ্য আছে তারা কিন্তু বিনিয়োগ করতে পারে, আবার অনেকে ফ্লিপিং করতে পারে। আপনি জানেন ফ্লিপিং জিনিসটা হচ্ছে যে পুরনো বাড়ি কিনে আমি একটু রিপেয়ার করে আমি আবার বেশি দামে বিক্রি করছি। এই ফ্লিপিং বিজনেসটা খুবই ভালো। এটা কনস্ট্রাকশনের সাথে সম্পর্কযুক্ত। আমাদের তরুণদের মধ্যে অনেকে কনস্ট্রাকশনের সাথে সম্পৃক্ত। আমি অনেক স্টুডেন্টদেরকে সেই পরামর্শ দিয়েছি এবং তারা অনেকেই ভালো ফ্লিপিং বিজনেস করছে। আর ইনভেস্টমেন্টটা আপনি করতে পারেন। নিউ ইয়র্ক রাজ্যটা তো অনেক বড়, অলমোস্ট বাংলাদেশের সমান কাছাকাছি আয়তনের একটি জনপদ। শুধু নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক সিটি বাদ দিয়ে আপনি আপস্টেট নিউ ইয়র্কে যান, সিরাকিউসে যান, বাফেলোতে যান, বিংহ্যামটনে যান, বিভিন্ন জায়গাতে একটু কম্পারেটিভলি কম পয়সায় প্রপার্টি কেনা যায়। কিনে আপনি ভাড়া দিয়ে দিলেন, সেখান থেকে আপনার প্রপার্টির ইনকাম আসবে এবং সেখানে গিয়ে আপনাকে দেখভাল করতে হবে তার কোনো মানে নেই। ওইখানকার কোনো রিয়েল এস্টেট কোম্পানিকে যদি আপনি দেখভালের দায়িত্ব দিয়ে দেন, তারাই আপনার হয়ে দেখাশোনা করবে। আপনার ইনকামের একটা সামান্য পোর্শন তাদেরকে দিতে হবে এবং এভাবে কিন্তু অনেকেই খুব ভালো করছে। তার মানে হচ্ছে যে এইটা এই ক্যারিয়ারটা খুবই মানে চমকপ্রদ। আপনি একটু আগেই বললেন অসম্ভব রকমের চমকপ্রদ। আমি শুধু এটুকু বলবো, একটা সময় বাঙালিরা এসে টিপিক্যাল কিছু কাজকর্ম করতো। ধরুন কেউ এসে ট্যাক্সি চালাতো, কেউ গ্যাস স্টেশনে কাজ করতো, কেউ রেস্টুরেন্টে কাজ করতো, কেউ ফুড ডেলিভারি দিত ইনিশিয়াল, যেটাই করুক। বাট আপনি বলছেন যে সেটা যদি রিয়েল এস্টেটে আসে ভালো করে, তো আপনার তো অনেক স্টুডেন্ট আমরা জানি। এখন আমাদের সময় খুবই কম। আজিজুল ভাই যদি বলতেন যে আপনার আসলে আপনার স্কুলে কিভাবে অ্যাডমিটেড হবে, কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার কি পরামর্শ থাকে যদি সংক্ষেপে যদি বলতেন। হ্যাঁ, আমার স্কুলের নাম হচ্ছে নিউ ইয়র্ক রিয়েল এস্টেট এক্সাম প্রিপারেশন। এটা 148-45 হিলসাইড অ্যাভিনিউ, জামাইকাতে আমার অফিস। তো আমার স্টুডেন্টরা আমার কাছে আসতে চাইলে সপ্তাহে 5 দিন ক্লাস করতে হবে। শনি রবি দুপুর 2টো থেকে 5টা, মঙ্গল বুধ বৃহস্পতি 5:30 থেকে 8:30। আমরা তাদের কথা বিবেচনা মাথায় রেখে এটা করেছি। অনেকে 9টা-5টা জব করে, তারা যেন 5:30 থেকে 8:30 করতে পারে মঙ্গল বুধ বৃহস্পতি। আর স্যাটারডে সানডে দুপুর 2টো থেকে 5টা। কেউ যদি 5 দিন ক্লাস করে, ইট উইল টেক অনলি 5 উইকস। আর যদি কেউ 3 দিন করে, ইট উইল টেক 8 উইকস। আমাদের ফিস হচ্ছে আনলিমিটেড প্যাকেজ ডিল $600, আনলিমিটেড প্যাকেজ ডিল। আর নিউ ইয়র্ক স্টেটের একটা অনলাইন কোর্সের সঙ্গে তাকে অ্যাসোসিয়েটেড থাকতে হয়, সেই জন্য তাকে $99 পে করতে হবে। আর এক্সাম ফি আছে, স্টেট এক্সাম ফি আছে $15। এই মোটামুটি খরচ। তার মানে খুবই অল্প মানে টাকা, যেটা বলা হয় যদি বিবেচনা করে অন্যান্য ক্যারিয়ারের মধ্যে, সেখানে আপনি বিশাল একটা অপরচুনিটি দিচ্ছেন আমাদের তরুণদের জন্য। আশা করি আমাদের অনেক তরুণরা আপনার এই পেশা গ্রহণ করবে হয়তো ভবিষ্যতে। আমরা আপনার সঙ্গে এই ব্যাপারে হয়তো ভবিষ্যতে অন্য কোনো অনুষ্ঠানে আরো ডিটেলস আলোচনা করবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ for your kind cooperation and giving me a scope to speak in front of the TBN24 audience. Thank you very, very much. Thank you very much. Assalamu alaikum. দর্শক, আপনাদেরও ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রিয়েল এস্টেটে আপনি কিভাবে ক্যারিয়ার করবেন। আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করবো স্পেশালাইজড স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাতে হলে আপনি কি কি পদ্ধতি বা কি কি পদক্ষেপ নেবেন, কি কি প্রস্তুতি নেবেন, সেই বিষয়ে আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠান। আমরা বিরতির আগে যেমনটা বলছিলাম, আমরা এবার আলোচনা করবো স্পেশালাইজ স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাতে হলে আপনি কি কি প্রস্তুতি গ্রহণ করবেন। ইভেন আপনি যদি ছাত্র হন, আপনারও বা কি করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় স্যার শেখ আল মামুন, পরিচালক মামুন টিউটোরিয়ালস। মামুন ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। মামুন ভাই, আপনার তো আসলে অভিজ্ঞতা অনেক, আপনি দীর্ঘদিন এই টিচিং প্রফেশনের সঙ্গে রয়েছেন এবং 20 বছরের উপরে, এবং আপনি যেটা সবচেয়ে যেটা ভয় পায়, ম্যাথের মধ্যে কাজ করছেন, ম্যাথের টিচার। শুরুতে আমরা যেমনটা বলছিলাম যে স্পেশালাইজড স্কুলে ভর্তির জন্য যে প্রস্তুতিটা নিতে হবে কখন থেকে এবং কি কি প্রস্তুতি, আসলে কেমন প্রস্তুতি দরকার, কারণ সামনেই তো হয়তো পরীক্ষা। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। স্পেশালাইজড হাই স্কুল হচ্ছে নিউ ইয়র্কের সিটির এলিট হাই স্কুল। এখানে আপনাদের অলমোস্ট 400 স্কুল আছে। তার ভিতরে মাত্র 8টা হচ্ছে আপনার স্পেশালাইজড হাই স্কুল, এবং 8টার ভিতরে হচ্ছে 4টা স্কুল হচ্ছে সবচেয়ে বড়, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেক, স্টাইভেসেন্ট এবং স্ট্যাটেন আইল্যান্ড টেক। এখানে অলমোস্ট 9 থেকে 1000 স্টুডেন্ট প্রত্যেক বছর তারা নেয়।
আচ্ছা। এর পাশাপাশি আরো 4টা ছোট ছোট স্কুল আছে, সেগুলোতে মাত্র 100 করে বাচ্চা নেওয়া হয়। ব্রুকলিন ল্যাটিন, কুইন সায়েন্স, ম্যানহাটন সেন্টার ম্যাথ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এট সিটি কলেজ অ্যান্ড লিম্যান কলেজ এট আমেরিকান স্টাডিজ এট লিম্যান। এই 4টাতে মাত্র 100 করে বাচ্চাদেরকে নেওয়া হয়। তো এই পরীক্ষাটা হয় হাই স্কুলের অ্যাডমিশনের জন্য, কিন্তু পরীক্ষাটা হয় 8 গ্রেডে উঠলেই। আচ্ছা। যেমন আমাদের এখানে যেমন স্কুল ইয়ার প্রত্যেক বছর শুরু হয় সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে, এই পরীক্ষাটা হয় অক্টোবরের লাস্ট উইকে। আচ্ছা। সো মানে যখনই আপনি 8 উঠবেন, পরীক্ষাটা কিন্তু জাস্ট উইদিন মান্থ অ্যান্ড হাফ, খুব কম সময় পাওয়া যায়। কম সময়। এখন আপনাকে এটাকে অ্যাডভান্স প্রিপারেশন নিতে হবে। সো বাচ্চারা আমি যেটা রিকমেন্ড করবো, এখানে 7 গ্রেড থেকে প্রিপারেশন শুরু করতে হয়। যেমন এখন যখন বাচ্চারা 6 থেকে 7 উঠতেছে সেপ্টেম্বরে, তাদের উচিত হবে নভেম্বর থেকে শুরু করা বা সেপ্টেম্বর থেকে শুরু করা। তো ইউ নিড অলমোস্ট এ হোল ইয়ার। তার কারণ হচ্ছে কি, যে এইসব যেসব প্রশ্ন সেখানে আসে, ইটস নট সিম্পলি 8 গ্রেড লেভেল, ইটস নট 7 গ্রেড লেভেল। প্রত্যেক বছর অলমোস্ট 30 to 40,000 অল দ্য মিডল স্কুলার অফ নিউ ইয়র্ক সিটি তারা পরীক্ষাটা দেয়। আচ্ছা। সো এটা কম্পিটিশন ইজ হিউজ, ইজ ভেরি কম্পিটিটিভ অ্যান্ড টাইম কনস্ট্রেন্ট। ওকে, রাইট। সো এখানে মাত্র 3 ঘন্টা পরীক্ষা দেওয়া হয়, এবং 3টার ভিতরে আপনার ম্যাথ এবং ইংলিশ, 57 ম্যাথ কোশ্চেন, 57 ইংলিশ কোশ্চেন। সো ইচ কোশ্চেন ইজ টু বি ডান উইদিন এ মিনিট অ্যান্ড হাফ প্রিটি মাচ। সো যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, স্পেশালাইজড হাই স্কুল মেইনলি 4টাকেই বলা হবে, আর বাকি স্মল 4টা ছোট। এবং এই প্রিপারেশনটা do not wait until 8th grade. You have to start way early. ওকে। হ্যাঁ, তখনই একটা বাচ্চা ভেরি ওয়েল তারা প্রিপেয়ার্ড হতে পারবে এবং তারা সাকসেসফুল হতে পারবে এক্সামে। আচ্ছা, যদি মানে আপনি যেটা বললেন যে প্রস্তুতি নিতে হয়, কিন্তু আপনি তো দীর্ঘদিন অনেক স্টুডেন্টকে আপনার অনেক স্টুডেন্ট এরকম ভর্তি হয়েছে, কিন্তু যদি আপনাকে আমার জানার ইচ্ছা সেটা হচ্ছে সফল হওয়ার জন্য এইসব স্কুলে আসলে চান্স পাওয়ার জন্য কোন বিষয়টা একটা বাচ্চার বা অভিভাবক কি বিষয়টার উপর জোর দিতে হবে? মানে মোটামুটি তো সবাই অন এভারেজ মেধাবী, কিন্তু তার মধ্যে ব্যতিক্রম হওয়ার জন্য আর একটু সাকসেসফুল হওয়ার জন্য কোন বিষয়টা জোর দেওয়া উচিত? এখানে আমরা জানি যে নিউ ইয়র্ক স্টেটের যে আমাদের কমন কোডটা হয় 3rd গ্রেড থেকে একটা ট্র্যাক করা শুরু করা। আচ্ছা। সো 3rd গ্রেড থেকে একটা বাচ্চা ইংলিশ এবং ম্যাথ এক্সাম দেওয়া হয়, এবং তাদের লেভেল 2, 3, 4। সো 4 মানে হচ্ছে এখানকার হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, লেভেল 5 হচ্ছে হাইয়েস্ট, কিন্তু 4 পেলেও দে আর স্টেট ফ্লুয়েন্স। সো এখানে একটা বাচ্চা যখন 3rd বা 4th গ্রেড থেকে রিডিং ফ্লুয়েন্সি 4 পেতে পারে, ওই ধরনের বাচ্চারা কিন্তু ইন দ্য লং রান দে আর ভেরি গুড অ্যাট রিডিং ইন কম্প্রিহেনশন। এবং রিডিং কম্প্রিহেনশন যেসব বাচ্চারা ভালো হয়, তারাই কিন্তু দে ডু রিয়েলি গুড ইন বোথ ম্যাথ অ্যান্ড ইংলিশ। এখানে যে ম্যাথগুলো দেওয়া হয়, এই ম্যাথগুলো কিন্তু ইজ ভেরি হ্যাভিলি ওয়ার্ডেড, অল আর অ্যাপ্লিকেশন প্রবলেম। যেমন আমরা বাংলাদেশে যখন অ্যালজেব্রা করছি বা জিওমেট্রি, ইটস নট লাইক ওয়ান হায়ার ম্যাথ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, it's not like one step problem. Okay, you find the area of something or solve this equations or inequality. If they ask you to find something, they're going to ask you to find the area of the shaded region of certain figure. এখানে আপনাকে আরো 2টা অঙ্ক আগে সলভ করতে হবে, সেখান থেকে ইনফরমেশন নিয়ে পরে আরেকটা করতে হবে। So every single problem is like a twisted and turning and like there's a loop inside. Very confusing. So যেসব বাচ্চারা রিডিং এ ভালো, আচ্ছা, they could catch the problem very quickly and they could solve within a minute and a half. আচ্ছা, কিন্তু সেটা তো বললেন আপনি যে ভালো যেই জায়গাটা বললেন, কিন্তু আপনার কাছে তো আপনি অনেক দিন ধরে বাচ্চাদের নিয়ে কাজ করছেন, আসলে বাচ্চারা কোন জায়গাটাতে একটু বেশি ভুল করে? মানে আপনার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের, বিশেষ করে আমাদের কমিউনিটি নিয়ে, যেহেতু আমাদের চ্যানেলে অনেক আমাদের কমিউনিটি লোকজন, কোন জায়গাটাতে আমাদের কমিউনিটি বাচ্চারা বেশি ভুল করে এবং তাদের লিমিটেশন বা দুর্বলতা আপনার চোখে পড়েছে? From my understanding, they are having little difficulties with reading. Reading is a huge thing, because আমরা বাসায় হয়তো ইংলিশে কথা বলি না, উই অলওয়েজ, বাট আমরা এনকারেজও করতে পারি না, অনেক সময় বুঝি না যে বাচ্চাদের কি পড়তে হবে। সো আমি যেটা রিকমেন্ড করবো বাচ্চাদেরকে আর্লিয়েস্ট থেকে 4th গ্রেড থেকে 5th গ্রেড থেকে, প্লিজ গো টু দ্য লাইব্রেরি, গেট সাম বুকস, রিড এনি বুকস দে লাইক, ডাজন্ট ম্যাটার ইটস কার্টুন বুকস, ফেরি টেলস, এনি বুক, চ্যাপ্টার বুকস, এগুলো পড়তে হবে। যখন বাচ্চারা একটা রিড করতে করতে ফ্লুয়েন্সি গ্রো করে, ওইসব বাচ্চারা কিন্তু খুবই ভালো করে। সো আমাদের প্যারেন্টসদেরকে বুঝতে হবে যে রিডিং ইজ extremely crucial, extremely. It's not only math concept, it's easy to pick up the math concept. যেমন আপনার হয়তো 50টা কনসেপ্ট আপনি জানলেন, সলভিং ইকুয়েশন থেকে শুরু করে ফ্র্যাকশনস, ডেসিমালস, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স, এগুলো কিন্তু পিক আপ করা খুব ইজি ইন্ডিভিজুয়ালি। কিন্তু যখন একটা প্রবলেম আপনি ওয়ার্ড প্রবলেমের ভিতর দিবেন, মাল্টিপল প্রবলেম স্টেপ দিয়ে, তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় অনেক বাচ্চাদের জন্য। অনেক সময় দে ডু নট রিড দ্য লাস্ট সেন্টেন্স, তারা হয়তো হাফে শেষ করলো, but they did not read the question carefully, the last sentence, what the question is asking, they didn't pay attention, and eventually they end up with wrong conclusion.
না সেক্ষেত্রে কি আপনার কি কোনো লিমিটেশন আছে কিনা বইয়ের ব্যাপারে? আপনি যেটা বলেন বই পড়া বা এই যে প্রিপারেশন নেওয়ার ব্যাপারে কি স্পেসিফিক কোনো বই বা আপনি কি মনে হয় যে there are কি lot of আমরা আমাদের অভিভাবকরা কিন্তু চিন্তে থাকে যে কি পড়াবে, কোন জায়গা থেকে পড়বে, কিভাবে কি করবে? এই দেশে যেমন রিডিং এ যেমন বাংলাদেশে আমরা সিলেক্টেড করা হতো, এই বাই দিস বুক এন্ড রিড দিস, বাই দিস বুক এন্ড রিড দিস। এই দেশে কিন্তু দেয়ার ইজ নো সাচ এ থিং। ওকে, You go to the library, any book you like, just pick up the book. If you enjoy it, there is দেশে হচ্ছে কি একটা রিডিং এর লেভেল থাকে, এ লেভেল বি, একটা একটা করে সিকুয়েন্সিয়ালি আপনি ইমপ্রুভ করতে পারেন। আচ্ছা। হ্যাঁ, তখন ভোকাবুলারি বা ওয়ার্ডের কমপ্লেক্সিটিটা ইনক্রিজ করতে থাকে। সো ওই চ্যাপ্টার বইগুলো যদি সে শুরু করতে পারে বিগিনিং থেকে, এবং একটা লাইব্রেরিতে গেলে কিন্তু লাইব্রেরিগুলো তো আপনাকে হেল্প করবে যে ওকে ইউ আর অ্যাট দিস লেভেল, ওকে পিক আপ দিস বুক, ইফ ইউ আর দিস লেভেল মুভ অন টু দ্য নেক্সট লেভেল বুক। সো ওটার অনেক ক্যাটাগরি, অনেক বই থাকে। তার মানে আপনি বলছেন কেউ চাইলে শিখতে চাইলে, মানে শিক্ষার আসলে শেষ নেই, মানে যে কেউ হেল্প করার জন্য প্রস্তুত Right. থাকে। কিন্তু আরেকটা ব্যাপার আমাদের কমিউনিটিতে যে আমরা দেখি যে লিমিটেশনে যে ইংরেজি ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে যারা নতুন ইমিগ্রেন্ট হিসেবে আসে বা পরিবার নিয়ে আসে, বাংলাদেশে এক ধরনের পড়াশোনার মধ্যে থাকে, হঠাৎ করে এখানে এসে আবার আরেক ধরনের পড়াশোনার মধ্যে পড়ে। তো এই যে ইংরেজির যে দুর্বলতা, এটা আসলে কিভাবে ওভারকাম করতে পারে? Well, definitely, there is no alternate of reading. রিড আপনাকে করতেই হবে, রিড করতে হবে, ভোকাবুলারিটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। যেমন আমরা বাংলাদেশে যেমন ভোকাবুলারি আমরা মেমোরাইজ করছি, উই ইউজ টু মেমোরাইজ লট অফ ওয়ার্ড, ও দিস ইজ দ্য মিনিং অফ দিস, দিস ইজ দ্য মিনিং অফ দিস। কিন্তু এই দেশে ওরা কিন্তু মেমোরাইজেশন করে না। তখন একটা ভোকাবুলারির মিনিং এক একটা কনটেক্সটে ডিফারেন্ট হতে পারে, এক একটা প্যারাগ্রাফ, একটা স্টোরিতে একটা ডিফারেন্ট মিনিং হতে পারে। সো এই ভোকাবুলারিটা ইমপ্রুভ করবে থ্রু দ্য রিডিং। আচ্ছা, হ্যাঁ, তো এখন আপনি যদি স্পেসিফিক্যালি বলেন যে স্পেশালাইজড হাই স্কুলের বইগুলো, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। সো দিস লট অফ বুকস ইন দ্য মার্কেট। আপনি ব্যারন্স বলেন, কাপলান বলেন, বেল কার্ভ ইজ রিয়েলি গুড বুক, আইভি প্রেপ। বিসাইড দ্যাট নিউ ইয়র্ক সিটি প্রত্যেক বছর স্পেশালাইজড হাই স্কুলের জন্য একটা হ্যান্ডবুক পাবলিশ করে, আচ্ছা। এবং এই হ্যান্ডবুকের ভিতরে দুইটা এক্সাম দেওয়া থাকে, ফর্ম এ এবং ফর্ম বি। সো কোনো একটা বাচ্চা যদি লাস্ট 5 বছরের হ্যান্ডবুকটা ডাউনলোড করে এবং ওই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করে এবং ওই রিডিং কম্প্রিহেনশনগুলো ফলো করে, তখন ওই বাচ্চাটা যদি খুবই ভালো করবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো অভিভাবকদের একটা ভূমিকা থাকা উচিত। মানে আমাদের মানে আপনি কি মনে হয় যে শুধু বাচ্চার প্রিপারেশন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমরা যেটা দেখি যে পাশাপাশি অভিভাবকদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তার বাচ্চাকে এনকারেজ করার জন্য। Absolutely. তো আপনি তো আসলে অভিজ্ঞ, এই দীর্ঘদিন যাবত আপনি তো দেখেন যে আমাদের অভিভাবকরা অনেকটা উদাসীন থাকে। তো সেটা আপনার পরামর্শ কি থাকবে যে অভিভাবকদের প্রতি? আমি যেটা রিকমেন্ড করবো, যেমন আমি আমার বাচ্চাদেরকে টিউটোরিয়াল সেন্টারে, মামুস টিউটোরিয়াল ব্রঙ্কস এবং জ্যাকসনের ব্রাঞ্চে তাদেরকে একটা লগ তৈরি করছি যে এভরি নাইট you take one test, either in math or English. It's 90 minutes. Take only half. You don't have to take the full 3-hour test each night. Just take one section. Take 90 minutes math, 57 questions, you finish it, you grade yourself and see where you stand. So এখানে প্যারেন্টসরা যেটা করতে পারে, you know what, we're going to set a time, so tonight, after the Maghrib, after your dinner, whatever, so you sit at 8:30 and you complete this test at 10 o'clock. So 90 minutes, you finish this test. Then we're going to review this together. So এটা যদি আমরা স্কেজুল করে একটা বাচ্চার সঙ্গে বসি, শুধু বললেই হবে না যে ও তুমি পড়ো 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 পড়ো, কিন্তু তাদেরকে স্ট্রাকচার করে দিতে হবে যে দিস ইজ দ্য সেট টাইম, ইউ টেক দিস সেকশন, ইউ কমপ্লিট দিস টেস্ট, উইল রিভিউ। এভরি নাইটে যদি সে 90 মিনিটস করে একটা টেস্ট দেয়, I could guarantee you that kid is going to do really good. তার মানে একটা ডিসিপ্লিনের মধ্যে মানে রাখতে হবে আপনি বলছেন, এবং এই Exactly. প্রিপারেশনটা অনেক আগে থেকে শুরু করতে হবে। এমন না যে আপনি যেটা বলেন 8 গ্রেডের পরে 1 মাস সময়ের মধ্যে আসলে। No, absolutely আচ্ছা, not. শুধুমাত্র কি ফলাফলটাই নির্বাচনের জন্য ভ্যারি করে, নাকি এর বাইরে আরো কিছু জিনিস থাকে একটা স্টুডেন্টকে মানে নির্বাচিত করার জন্য? It's not like a college admission, it's like a high school admission. So এইটার জন্য কিন্তু strictly শুধুই এই admission test. এই admission test-এ they grade it separately. So for the math section, is 57 questions. They have, we call it 400 points in math, 400 in English. But in fact, it's not 400, it's 350 points in math, 350 in English. So out of 700 ভিতরে পরীক্ষাটা হয়। তো এর ভিতরে যে কোনো একটা বাচ্চা যদি 300 পয়েন্ট ধরেন, ম্যাক্সিমাম সে যদি ধরেন অলমোস্ট পারফেক্ট স্কোর করতে পারে, গ্যারান্টিড হি ইজ গোনা ডু ওয়েল, হি ইজ গোনা গেট অ্যাকসেপ্টেড। সো এখানে যদি আপনি 50 কোশ্চেন কারেক্ট করতে পারেন, তখন হয়তো আপনি 300 প্লাস পয়েন্ট পেলেন এখানে। এখন ইংলিশে যদি আপনি একটু কম্পিটিটিভ একটু খারাপও করেন, লেটস সে আপনি 250 পয়েন্টও পান, 550 you could go to the Bronx Science, 560 you could go to the Stuyvesant. Okay. So it's not like they're going to do the average. Average. They're going to individually grade each subject and they're going to add those scores together. Okay. So এখানে আমরা জানি যে Stuyvesant কাট অফ স্কোর প্রত্যেক বছর ভ্যারি করে, but it's like a few points. But So it's not too much. it's not too much. It's 560 point for a Stuyv, 550
540s, 530s sometimes in Bronx Science. Brooklyn Tech is 510. Those are the three major school in this side, because আমরা তো কুইন্স, ব্রঙ্কস, ম্যানহাটন যেসব বাচ্চারা আমরা থাকি, আমরা স্ট্যাটেন আইল্যান্ডে ট্রাই করি না, বাট স্ট্যাটেন আইল্যান্ডেরও কাট অফ স্কোর অ্যারাউন্ড 500 লেভেল। এবং ছোট ছোট যেসব স্কুলগুলো আছে, কুইন্স সায়েন্স ইজ প্রিটি সিমিলার টু ব্রঙ্কস সায়েন্স, তাদের কাট অফ স্কোর অ্যারাউন্ড 520। ব্রুকলিন ল্যাটিনের কাট অফ স্কোর 480, 490। ম্যাথ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং এট সিটি কলেজ, তাদের হচ্ছে আপনার 500 প্লাস। আমেরিকান স্টাডিজ অ্যাট লিম্যান অলসো 520, লাইক ব্রঙ্কস সায়েন্স। আর একটা ফ্যাক্টর যেটা হয়, অনেক সময় প্যারেন্টসটা বুঝে না যে ওকে স্টাইভেশন আমি শুনছি অনেক ভালো, এটাকে 1 নাম্বার দেব, তারপর ব্রঙ্কস সায়েন্সকে 2 নাম্বার। চয়েসের ক্ষেত্রে যে This is the সিরিয়াল যে factor. চয়েসটা করছে সেখানে কিছু গোলমাল করে। এটাকে হচ্ছে ম্যাচিং বলা হয়। যেমন এখানে যখন বাচ্চারা যারা ডাক্তাররা যখন রেসিডেন্সের জন্য ম্যাচিং করে, সিমিলার কনসেপ্ট। আচ্ছা, তো আপনি আপনার বাচ্চা যখন একটা পরীক্ষা দিল বারবার, তখন ওর যে স্কোরটা আসতেছে ওইটার উপরে বেস করে আপনাকে সিলেক্ট করতে হবে যে হোয়াট উইল বি দ্য বেস্ট। সে যদি ধরেন কন্টিনিউয়াসলি 600 পাচ্ছে, 300 ম্যাথ, 300 ইংলিশ, পারফেক্ট স্কোর, then you put this as your first choice. ওকে, Jodi, if you see like, you know what, math he's doing really good, but English he's struggling a bit, but it's still 250ish, put Bronx Science number 1 choice. Okay. Because what's going to happen, whoever put the Bronx Science number 1 choice, the computer is going to look at those kids. If they have the cutoff score, they will take them. Even sometimes you have a higher score than the Bronx Science cutoff score, but if you didn't put Bronx Science as a number 1 choice, you put a style, but you didn't make it a style. So after taking from the first choice, if there's seat left over, they're going to call you in. তার মানে এখানেও একটা ট্রিক্স থাকে, একটা মানে tricks থাকে, right. আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের মানে অনেকে তো বলে, মানে যদিও বা আমরা অনেকেই বলছে যে আমরা ঘরে প্রিপারেশন নিই, বাট আমি যতটুকু বুঝলাম আপনার কথা, বা আমি আমাদের যে অনেক ছাত্রছাত্রীরা যারা ভর্তি হয়েছে তাদের যে আসলে ঘরে প্রিপারেশন খুবই টাফ হয়ে যায় বর্তমান সময়ে, সেক্ষেত্রে টিউটোরিয়াল গুলোর কি ভূমিকা, আপনারা বা আপনাদের টিউটোরিয়াল কিভাবে কাজ করেন এই বাচ্চাদেরকে নিয়ে? Well, আমরা যেটা করি যে আমি প্রত্যেকটা সপ্তাহে এভরি স্যাটারডে I give a diagnostic exam. ওকে, So এইটার যে প্র্যাকটিসটা, ইটস গোনা হেল্প দেম আ লট। সেটা আপনারা আমরা এটা করি। আচ্ছা, সো ধরেন আমি একটা ম্যাথ টেস্ট দিলাম যে উই গোনা গিভ ফর 90 minutes. We can start at 10 o'clock, you stop at 11:30, you finish 57 question. If you cannot finish it, the remaining question I'm going to count as wrong. আচ্ছা, এই যে একটা প্রেশার, তখন তাদের টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ইমপ্রুভ করে। আচ্ছা, এইটা ছাড়া যেমন এই জিনিসটা কিন্তু স্কুলে অন্য এক্সামের সময় হয়, যেমন আমাদের কমন করে এক্সাম ম্যাথ 2 দিন ধরে হয়, কিন্তু আচ্ছা, ইংলিশ দে স্পেন্ড 2 days for 25 question. সো তারা কিন্তু মেন্টালি রেডি না until and unless you put them in the seat, that you sit down, complete the test within that time. If you cannot finish it, you're done. You put your pencil down when the proctor is going to tell you, you know what, time is over, put your pencil down. That's it. সেই সঙ্গে আপনারা আপনাদের যে টিচার রয়েছে, Right. আমার মনে হয় আপনারা আরো কিছু টেকনিক, কারণ একই মানে যে কোশ্চেন থাকে সেটা সলভ করাটা কিন্তু টেকনিকের উপর ডিপেন্ড করে, শুধুমাত্র যে জানলে হয় না। যেমন আপনি যেরকম টাইম মেজারমেন্ট একটা ফ্যাক্ট এখানে, Right. যে অনেক স্টুডেন্ট টাইম এর মধ্যে শেষ করতে পারে না, তো এইগুলোর জন্য আসলে টিউটোরিয়াল কতটা সহায়ক ভূমিকা রাখে? সো এটা যেটা বললাম, এটা আপনি যে একটা টাইম যে টেস্ট দিচ্ছেন, টাইম টেস্ট, এটা বাচ্চাদেরকে প্রিপারেশন করে, এটা আপনি বাসায় করতে পারেন। কিন্তু একটা টেস্ট দেওয়ার পরে এখন যে ভুলগুলো হলো, হ্যাঁ, আপনাকে তো অ্যানালাইসিস করতে হবে। তার কারণ ইটস নট গোনা বি লাইক দ্য সেম প্রবলেম, দে গোনা গিভ সামথিং সিমিলার টু দ্যাট কনসেপ্ট, ইউ ক্যান হ্যাভ মাল্টিপল কনসেপ্ট ইন সেম প্রবলেম। এই যে অ্যানালিটিক্যাল স্কিলটি ইমপ্রুভ করতে হবে, বুঝতে হবে, নট মেমোরাইজেশন। Just you have to understand how to go. If they give us the circumference, how to get to the area. So you do the flow chart, the sequence, তাদেরকে বুঝতে হবে, ইন্টারনালাইজ করতে হবে প্রসেসটা। এটা আমাদের সেটা আপনার tutorial-এ আমরা টিউটোরিয়াল করি, পক্ষ right? থেকে করছেন। এবং আপনাদের কি এখন কয়টা ব্রাঞ্চে আপনারা ভর্তি Well, করেছেন? আমার personally, Mama's tutorial, we have 2 branches, one in Bronx, one in Jackson Heights. It's pretty full because we have only summer to almost শেষ হয়ে যাচ্ছে, 2 more weeks, 3 more weeks. And after the summer, during the summer, we are teaching 4 times a week. We are giving a lot of times. Every session is 4 hours. Monday, Wednesday, Saturday, Sunday, or Jackson Heights, Tuesday, Thursday, Saturday, Sunday. Before even those 4 hours, if I see some kids are struggling, আমি তাদেরকে invite করি, come earlier, extra 2 hours. We'll go through your test, go through your topics that you're still struggling. এবং আপনি কি যেমন ফ্লেক্সিবিলিটিও রয়েছে মনে ট্রাইনার, মানে আপনাদের স্কুলে যদি কেউ চায় ভর্তি হতে, অভিভাবক বা স্টুডেন্টকে নিয়ে আসে, তো ফ্লেক্সিবিলিটি হয়তো পাবে। Well, definitely. যদিও আপনি বলছেন ফুল, Right. It still is kind of full, right?
Jackson Heights is completely packed, but definitely we could have make more room. ধন্যবাদ মামুন ভাই। আসলে অল্প আমাদের সময়টা খুবই কম, আশা করি যারা আগামীতে ভর্তি হতে চাইবে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আপনি যেমনটা বলছিলেন যে ঘরে বসেও প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু টিউটোরিয়াল আসলে যেটা হয় যে তাকে যে তার যে ভুলগুলো অ্যানালিটিস করা যাবে, আপনারা যে আলোচনা করেন সেটা তাকে অনেক সহায়তা করে। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। Thank you so much for having me. থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে রিয়েল এস্টেট বিজনেসে আপনি ক্যারিয়ার কিভাবে করবেন, সেই সঙ্গে আপনার সন্তানকে স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি করানোর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হয়তো আগামী দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।